আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা তো জানেন না আমরা কী নিয়ে এবং কাকে নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক, আজকের স্টেট ডায়ালগে, স্পেশাল স্টেট ডায়ালগে আমরা কথা বলছি চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন এবং চিত্রনায়িকা রুজিনের সাথে। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন চিত্রজগতের পরেও যে কাজটি তিনি বাংলাদেশে করছেন সেটি হচ্ছে গত 20 বছর ধরে তিনি নিরাপদ সড়ক চাই নামে যে একটি সংগঠন তিনি গঠন করেছিলেন সেটির জন্য কাজ করছেন এবং বাংলাদেশে হর হামেশাই দুর্ঘটনা ঘটছে এবং সেখানে যারা গাড়ি চালক বা হেল্পার, বিশেষ করে গাড়ি চালক যারা, কিছু কিছু চালক রয়েছেন বেপরোয়াভাবে গাড়ি চালান এবং বাংলাদেশে এখন পর্যন্ত যারা ড্রাইভার তাদের অনেকেরই প্রপার শিক্ষা নেই, যেসব শিক্ষা ইউরোপে বা ফার্স্ট ওয়ার্ল্ডে দেওয়া হয়। যেমন এই দেশে ব্রিটেনে দুর্ঘটনা যে ঘটে না তা না, কিন্তু যত্রতত্র ঘটে না। তবে এখানে লেসন নিতে হয়, টেস্ট দিয়ে পাস করতে হয়, একবার দুইবার তিনবার চারবারও দিতে হয়। কিন্তু আমাদের দেশে হঠাৎ হেল্পার থেকে উস্তাদ ডেকে ডেকে ড্রাইভার বনে যায়। আমরা কথা বলবো এসব নিয়ে এবং প্রচুর SMS আসছে আমার মোবাইলে, সেগুলো আমরা পড়ব সময় করে নিয়ে এবং ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কাছে বাংলা সংস্কৃতির বিকাশে যে প্রশ্নটি বিজ্ঞাপন ভিত্তিতে যাওয়ার আগে একজন কলার করেছিলেন, আমি সেটার ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাইব যে বাংলা সংস্কৃতির বিকাশে যিনি মতামত রেখেছেন যে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এটা কি যারা সিনেমা তৈরি করেন তাদের ব্যর্থতা না আপনারা যারা অভিনয় জগতে আছেন দীর্ঘদিন থেকে কাদের ব্যর্থতার জন্য এসব হচ্ছে? একটা সামগ্রিক পরিস্থিতির কারণে আজকে এই অবস্থাটা হয়েছে। প্রথমে আমি বলবো যে আমি যেটা মনে করি আর কি, যে দেশের রাষ্ট্র রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনা যারা করেন তাদের কিন্তু একটা নীতিমালা থাকতে হবে, একটা উদ্দেশ্য থাকতে হবে। সেইটা যদি প্রপারলি যদি না থাকে এবং সেটা যদি ইম্পোজ না হয়, আপনি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রেই বলেন, সিনেমার ক্ষেত্রেই বলেন, কিংবা ব্যবসা বাণিজ্য যে কোনো জায়গায় বলেন না কেন, সরকার যদি মাথা যদি ঠিক না থাকে, দেখবেন যে আমরা কোথাও গেলে একটা মাছ যদি কিনতে চাই তাহলে মাছের প্রথমে আমরা মাছটাকে মাথাটা দেখি, পরীক্ষা করি যে এটা ঠিক আছে কিনা। মাথা যদি ঠিক থাকে তাহলে পুরো মাছটা কিন্তু ঠিক থাকে এবং সেই মাছটা আমরা কিনে নিয়ে আসি। তো আমি বলবো যে আমাদের যে সরকার, আমাদের সরকারের কিন্তু আমাদের সংস্কৃতি, আমাদের চলচ্চিত্র টিকে থাকার জন্য কিভাবে টিকবে তাদের কিন্তু কোনো পলিসি নাই। কিন্তু দেখেন এখানে তথ্য মন্ত্রণালয় আছে, সংস্কৃতি মন্ত্রণালয় আছে, মন্ত্রণালয়গুলো আছে, কিন্তু মন্ত্রণালয়ের যে দায়িত্ব, তারা যে একটা কিভাবে এটা টিকে থাকবে সে পলিসি নেওয়া, সে পলিসি কিন্তু কখনোই তারা নেয় না। এটা কেন আছে এই সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়, আমার কিন্তু মাথায় অনেক সময় ঢোকে না যেটা আছে কিসের জন্য। যেমন আপনারা আমি বলি যে আমাদের এই চলচ্চিত্রের আজকে এই দুরবস্থার জন্য প্রথম যে জিনিসটা দায়ী হলো সেটা হলো যে আমরা যখন একটা ছবি বানাতাম সেই ছবিটা বানানোর সঙ্গে সঙ্গে এটা পাইরেটেড হয়ে যেত। তো পাইরেটেড হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দেখতাম যে প্রডিউসাররা তখন খুব আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো, কারণ একটা ছবি বানাতে যে ইনভেস্ট সে করতো সেই ইনভেস্টমেন্ট আর উঠে আসতো না। যখন সে 10 টাকা দিয়ে একটা সিডি কিনে এনে ঘরে বসে দেখতে পাচ্ছে, তখন সিনেমা হলে সে যাচ্ছে না ছবি দেখার জন্য। তো এইগুলো যখন আমরা সরকারকে বললাম যে এই পাইরেসি বন্ধ করো, কারণ সরকার ছাড়া তো এই পাইরেসি বন্ধ করা সম্ভব না, সরকারের প্রশাসন বলেন, পুলিশ বলেন, আইন বলেন, সেগুলো দিয়ে এটা বন্ধ করার বিষয়। তো সেইগুলো কিন্তু সরকার কিন্তু কখনোই কিন্তু করে নাই কিন্তু। এবং না করার জন্য যে জিনিসটি হলো যে আপনারা আমাদের যে সুন্দর সুন্দর ছবিগুলো যেগুলো দেখেছেন, যেমন ভেজা চোখ, তারপরে আপনার আঁখি মিলন, এই বংশধর, ওই এখন মনে পড়েছে ছবিটা না, বংশধর ছবিতে ওর সঙ্গে আমার প্রথম কাজ করি, অভিযান ছবিতে ও ছিল, রাজাক ভাই ছিল। এই যে সুন্দর সুন্দর ছবিগুলো হতো, সেই ছবিগুলো যে যারা প্রডিউস করতেন, পরবর্তী সময় যখন এগুলো পাইরেসি হওয়া শুরু করলো, তখন এই প্রডিউসাররা লোকসান দিয়ে দিয়ে তখন তাদের ব্যবসা থেকে ওনারা সরে গেলেন। সরে যাওয়ার পর এইখানে কিছু দুষ্ট ব্যবসায়ী আসলো, প্রডিউসার আসলো, তারা এসে তারা চিন্তা করলো যে আচ্ছা এই 10 টাকা দিয়ে তো তারা কিনে নিয়ে ঘরে বসে সবাই মিলে দেখে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই মিলে দেখে ছবি, তাহলে ছবির মধ্যে এমন কিছু দেবো যাতে ওই ঘরে নিয়ে বসে যেন না দেখতে পারে, তো হ্যাঁ যেন হলে গিয়ে দেখে।
তো তখন চলচ্চিত্রের মধ্যে অশ্লীলতা ঢুকিয়ে দিল। অশ্লীলতা যখন ঢুকিয়ে দিল তখন কিন্তু আমাদের মতো যারা শিল্পী, ও তো আগেই মানে বিয়ে করে চলে আসছে, কিন্তু আমরা যারা কাজ করতাম, আমি বিশেষ করে আমি কিন্তু 2000 সালে আমার লাস্ট, আমি কিন্তু নট অনলি আই এম আর্টিস্ট, আই এম অলসো এ প্রডিউসার। আমি নিজে প্রডিউস করতাম। আমার লাস্ট ছবি ছিল 2000 সালে মুন্না মাস্তান, আমি রিলিজ করি। রিলিজ করার পরে আমি আর ছবি বানাতে পারিনি, কারণ অশ্লীলতা এমনভাবে ঢুকে গেল। কারণ আমি একজন নীতিবান মানুষ, আমি মনে করি যে আমার সন্তানকে আমি যেভাবে প্রোটেকশন দিয়ে রাখি, খারাপ জিনিস থেকে দূরে রাখি, আমার নিজেকে আমি দূরে রাখি, তো সেই জায়গায় আমার অডিয়েন্স যারা, আমার দর্শক যারা যারা আমাকে ভালোবাসে, আমাকে ইলিয়াস কাঞ্চন বানিয়েছে, তাদের সন্তানরা আমার থেকে খারাপ জিনিস কেন শিখবে, কেন বাজে জিনিস তারা দেখবে? যার জন্য আমিও কিন্তু ছবি বানানো বন্ধ করে দিলাম। এবং আমি যে সমস্ত ছবিগুলোতে 2000 সালের পরে আমি 2013 পর্যন্ত যে সমস্ত ছবিগুলোতে অভিনয় করেছি, খুবই কম সংখ্যক ছবিতে অভিনয় করেছে, এবং সেগুলো সাধারণত এই আপনার চ্যানেল আয়ের কয়েকটা ছবিতে অভিনয় করেছি, এটিএন এর কয়েকটা ছবিতে অভিনয় করেছি, আর মনে করেন যে পুরস্কার পাওয়া যায় এই ধরনের কিছু সুস্থ ছবিতে অভিনয় করেছি। তো সেটা সংখ্যা হয়তো খুব বেশি হলেও 12-13টার মতো এই 2000 সালের পরে আমার এই ধরনের ছবিতে আমার অভিনয় করা। তো এই যে আমার মতো শিল্পীরা কাজ করতে না পারা এবং ভালো ভালো প্রডিউসাররা চলে যাওয়া, তারপরে যে জিনিসটা হলো যে এখানে যে সমস্ত প্রডিউসাররা আসলো পরবর্তী সময়, অশ্লীলতা যারা ঢোকালো তাদের মেধাও কিন্তু কম, এবং ভালো পরিচালক যারা ছিল তারাও কিন্তু বেকার হয়ে গেল। কারণ তারাও কিন্তু নিজেকে ওই গড্ডালিকা প্রবাহের মধ্যে কিন্তু তারা নিজেদেরকে ভাসিয়ে দিলেন না। তারা চিন্তা করলেন না, এই ধরনের অশ্লীল ছবিতে ও ছবি বানানো যাবে না। তো ভালো পরিচালক, ভালো প্রডিউসার, ভালো আর্টিস্ট, এরা কিন্তু মানে চলচ্চিত্র থেকে আলাদা হয়ে গেল। তখন একটা নতুন প্রজন্ম আসলো যারা অশ্লীলতাকে কোনো রকমে কোনো কিছু মনে করতো না। তো এগুলো করতে করতে আসলে যারা যে সমস্ত অডিয়েন্সরা ফ্যামিলি নিয়ে ছবি দেখতে তাও সিনেমা হলে যেত, তারাও কিন্তু যাওয়া বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর 2006 সালের পরে যখন তত্ত্বাবধায়ক সরকার আসলো, তখন তারা আবার এমন কড়াকড়ি হলো যে আমাদের এটা আন্দোলনও ছিল যে অশ্লীলতা বন্ধ করার জন্য। তো তখন তত্ত্বাবধায়ক সরকার এসে আমাদের আন্দোলনের পক্ষে সায় দিয়ে একদম কড়াকড়ি হয়ে অশ্লীলতাকে বন্ধ করে দিল। তো অশ্লীলতা বন্ধ করে দেওয়াতে আগে তো মনে করেন সুস্থ ছবি যারা দেখতো তারা আগেই বন্ধ হয়ে গেছে, পরবর্তী সময় অশ্লীল ছবি যারা দেখতো তারাও মানে বন্ধ করে দিল। কারণ তাদের ছবি তো একটা দেখার একটা মানে অভ্যাসে পরিণত হয়। আপনি ছবি যদি দেখেন, দেখবেন যে আপনার দেখতে ভালো লাগবে। আপনি যদি টেলিভিশন দেখেন, তাহলে দেখবেন যে আপনার টেলিভিশন না দেখলে আমার ঘুম আসবে না। কিন্তু আপনি মনে করেন যে কোনো কারণে আপনি যদি 1 মাস টেলিভিশন না দেখেন, 1 মাস ছবি যদি না দেখেন, দেখবেন যে আপনার আগ্রহটা কিন্তু অনেক কমে যাচ্ছে। হ্যাবিটের ব্যাপার কিন্তু। তো এই যে এই অবস্থার কারণে তখন হলো কি যে আপনার গিয়ে সিনেমা হলগুলোতে দর্শক আসা কম শুরু হলো, এবং সিনেমা হলগুলো যে উন্নতি করা দরকার, সময়ের সঙ্গে এটাকে যে আপগ্রেডেড করা দরকার, সেটাও কিন্তু তারা করলো না কিন্তু। কারণ সেই মনে করেন যে 30 বছর আগে কিংবা 40 বছর আগে যে সিনেমা হলগুলো তৈরি হয়েছিল, যে অবস্থা ছিল সেই অবস্থায় রেখে তারা ব্যবসা করতে চাইলো। তো এখন মনে করেন যে বাংলাদেশের জীবনযাত্রার মান বেড়েছে, একটা গাড়ি যখন চড়ছে সে এসি গাড়িতে চড়ছে, বাড়িতে যখন যাচ্ছে, অফিসে যাচ্ছে, এমনকি বাসে যখন চড়ছে তখনও সে এসি বাসে চড়তে পারছে। কিন্তু সিনেমা হলে যখন যাচ্ছে তখন সেখানে গরমের মধ্যে ফ্যানের একটা তারপর পেশাবের গন্ধ, দুর্গন্ধ একটা সিনেমা হল, সেখানে তো তারা ছবি দেখতে রাজি না। এবং একটা পর্যায়ে এমন দাঁড়ালো যে বাংলাদেশের হঠাৎ করে জমির দাম কিন্তু ফটাফট এমন বেড়ে গেল যে এটা 1000% দাম বেড়ে গেল। যে জমিটার দাম মনে করেন যে 1000 টাকা ছিল, সেই জমিটার দাম হয়ে গেল কয়েক লক্ষ টাকা। তখন এই মালিকরা তখন চিন্তা করলো যে আমার এই সিনেমা হল থেকে যে আয় হয় সেটা বরঞ্চ ভেঙে যদি আমি একটা মার্কেট করি, তাহলে একসঙ্গে আমি অনেকগুলো দোকান আমি যখন দেব, সেই দোকান থেকে একসঙ্গে যে টাকাটা পাবো সেটা আমার অনেক বেনিফিটেড, এবং প্রতি মাসে আমি সেখান থেকে যে ভাড়াটা পাবো সেটাও অনেক, সিনেমা চালিয়ে আমি যে পয়সা না পাবো তার চেয়ে অনেক বেশি পয়সা পাবো। এই সমস্ত কারণের জন্য কিন্তু সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেল। আর একটি জিনিস যেটা আমি বলেছিলাম যে মেধা, যে পরিচালকরা যারা আগে ছিল সেই ধরনের পরিচালক এবং প্রডিউসার না থাকাতে তাদের ভীষণটা কিন্তু সেরকম রইল না যে একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য কী ধরনের প্ল্যান করা উচিত। মানে পাশাপাশি একজন নায়কের পাশাপাশি আরও যে 5-6জন নায়ক তৈরি করা উচিত পাশাপাশি, সেই জিনিসটা কিন্তু করেনি। যেমন আপনি আমার কথা চিন্তা করেন, আমি যখন চলচ্চিত্রে এসেছিলাম তখন রাজ্জাক ভাই থেকে শুরু করে জাফর ইকবাল ভাই, আলমগীর ভাই, 12 জন নায়ক ছিল। কিন্তু এই যে অশ্লীলতার পরে দিয়ে কিন্তু আপনি দেখেন
ওই অশ্লীলতার যুগ থেকে নিয়ে অশ্লীলতার পর পর্যন্ত এক শাকিব খান নিয়েই কিন্তু তাদের ছবি বানানো ও তার পিছনে ছুটছে এখন সবাই। তার পিছনেই ছুটছে, তার ছবি চলছে কে চলছে না ওটা কেউ দেখে মানে এটা কেউ দেখছে না, কিন্তু সবাই তার পিছনে চলছে। কিন্তু পাশাপাশি শাকিব খানের পাশাপাশি আরো অনেকগুলো নায়ক যদি তারা তখন তৈরি করতো এবং ওই নায়কগুলোকে নতুন নতুন নায়কগুলোর জন্য নতুন নতুন গল্প, নতুন নতুন নায়কগুলোর পাশে আমাদের মতো সিনিয়র নায়কদেরকে যদি রাখতো, সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রাখতো, তাহলে যদি সেইভাবে যদি গল্প তৈরি হতো, তাহলে কিন্তু অন্যান্য নায়কগুলো যেমন ইমন বলেন, তারপরে আরও যে নতুন যে নায়কগুলো আসছিল তারা কিন্তু উঠে আসতো, কিন্তু তারা কিন্তু উঠে আসতে পারেনি সেইভাবে কিন্তু। তো যে কারণে মানে চলচ্চিত্রের আজকে এই অবস্থাটা, কিন্তু এই চলচ্চিত্রের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে যে জিনিসটা এখন দরকার আসলে সেটা হলো যে আমাদের সিনেমা হলগুলো আসলে মানে এটাকে আপগ্রেড করা দরকার, এটার একটা সুযোগ সুবিধা বৃদ্ধি করা উচিত, এবং যেখানে মানে শুধু ছবির জন্য না, একটা আরামদায়ক জায়গা যেতে পারে, একটু সময় কাটাতে পারে, এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে। পাশাপাশি আমি মনে করি যে এখন ডিজিটালাইজ হচ্ছে ওয়ার্ল্ড, সেইভাবে আপনাকে চলচ্চিত্র মেকিংয়ের ব্যাপারেও কিন্তু ডিজিটালাইজ পদ্ধতিটাকে মানে ইম্পোজ করতে হবে। যদি সেইগুলি করা যায় তাহলে হয়তো এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাকে আমরা টিকিয়ে রাখতে পারি। ইলিয়াস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছি চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন সাহেব এবং আমাদের রুজিনা ম্যাডামের সাথে।